আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন। দর্শক, শুভেচ্ছা নিন। কেমন আছেন আপনারা? কেমন বুঝছেন দেশ কেমন চলছে? একটা নির্বাচন তো হয়ে গেল, 1 মাস হয়ে গেল নতুন সরকার গঠন করেছে এবং 1 মাসের কিছু বেশি নির্বাচন হয়ে গেল। সবকিছু মিলে একটা থমথমে অবস্থা, সবকিছু যেন স্তব্ধ হয়ে আছে তেমনটা। অন্যদিকে প্রশাসনের কি অবস্থা? আমি এই মুহূর্তে যে কথাটা বলতে এসছি মূলত যে আমি শিরোনামটা যদি এভাবে বলি যে বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসন বলবৎ হতে যাচ্ছে? দর্শক, এই কথাটা আমি গত কয়েকদিন যাবৎ একাধিক ভিডিওতে উচ্চারণ করেছি যে এইড টু সিভিল পাওয়ারের অধীনে সেনাবাহিনী আজ থেকে প্রায় 2.25 বছর আগে 2024 সালের জুলাই মাসে আওয়ামী লীগ সরকার যখন সেনাবাহিনীকে মাঠে নামালো, সেই থেকে এইড টু সিভিল পাওয়ারের অধীনে আজকে তৃতীয় সরকার, আওয়ামী লীগ, ইউনূস, বিএনপি সরকার, তৃতীয় সরকার পড়ে গেছে। এখন পর্যন্ত এইড টু সিভিল পাওয়ারের অধীনস্থ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়নি। ইউনূস সরকারের সময় সেনাবাহিনীকে আরও বেশি পাওয়ার দেওয়া হয়েছিল, ম্যাজিস্ট্রেসি পাওয়ার অর্থাৎ বিচারিক ক্ষমতা, আসামি গ্রেপ্তারের ক্ষমতা, বিভিন্ন পাওয়ার দেওয়া হয়েছিল। সেটি গত 28 ফেব্রুয়ারিতে উঠে গেছে। কিন্তু সাধারণ মানুষ মনে করছেন যে সেনাবাহিনী হয়তো পুরোপুরি ব্যারাকে ফিরে গেছে, কিন্তু না, ব্যারাকে ফিরে যায়নি। এখনো সেনাবাহিনী ওই যে এইড টু সিভিল পাওয়ারের অধীনে সিভিল প্রশাসনকে সহযোগিতা করার জন্য এখনো মাঠে আছে। এটা কবে উঠবে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে আলাপ করেও এখন পর্যন্ত জানা যাচ্ছে না যে সেনাবাহিনী আসলে কবে উঠবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের আগেই বলেছিল যে নতুন সরকার গঠিত হলে সেনাবাহিনী উঠে ব্যারাকে ফিরে যাবে, কিন্তু সত্যিকার অর্থে 1 মাস হতে চললো, সেনাবাহিনী কিন্তু উঠে যাচ্ছে না। এই জন্যই প্রশ্নটা আসছে যে বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসনের দিকে যাচ্ছে বা সেনা শাসন বলবৎ হচ্ছে? কেন পাকিস্তানের সাথে তুলনা করা হচ্ছে সেটি একটু আমরা দেখে নিই। যে পাকিস্তান প্রসঙ্গটা নিয়ে যদি সেনাবাহিনী সেখানে কিভাবে কি করে, এইড টু সিভিল পাওয়ারে কিভাবে কাজ করে, এখন যদি আপনি প্রশ্ন করেন যে পাকিস্তানে কি সেনাবাহিনী ব্যারাকের বাইরে দায়িত্ব পালন করে, উত্তর হলো হ্যাঁ। পাকিস্তানে এইড টু সিভিল পাওয়ার একটি অতি পরিচিত ধারণা। পাকিস্তান সংবিধানের 245 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে কেন্দ্রীয় সরকার যদি মনে করে তারা সশস্ত্র বাহিনীকে বেসামরিক কর্তৃপক্ষকে সহায়তার জন্য তলব করবে, তাহলে তারা তলব করতে পারে। সেখানে সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ সর্বক্ষেত্রেই সেনাবাহিনী অফিসিয়াল ইনভলভমেন্ট রাখে। পাকিস্তানের এই ধারাটি মূলত সেনাবাহিনীকে বেসামরিক প্রশাসনের সমান্তরালে কাজ করার সাংবিধানিক বৈধতা দেয়, যা অনেক সময় সে দেশে হাইব্রিড রেজিম বা পরোক্ষ সামরিক প্রভাবের পথ প্রশস্ত করে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশেও কি এমনটা কন্টিনিউ হতে যাচ্ছে? বাংলাদেশের সংবিধানে কত নম্বর ধারার মাধ্যমে এটা করা যায়? বাংলাদেশে সরাসরি এইড টু সিভিল পাওয়ার কথাটি সাংবিধানিকভাবে লেখা না থাকলেও এর কার্যকারিতা আসে সংবিধানের 129 নম্বর অনুচ্ছেদের স্পিরিট এবং বিশেষ করে ফৌজদারি কার্যবিধির 129 থেকে 131 ধারা অনুযায়ী। সরকার যখন মনে করে আইন শৃঙ্খলা রক্ষা বা জননিরাপত্তার জন্য বেসামরিক পুলিশ বাহিনী যথেষ্ট নয়, তখন তারা সেনাবাহিনীকে তলব করে। যে তলবটা করা হয়েছিল 2024 জুলাই মাসে, এবং আওয়ামী লীগ সরকার সেটি তলব করেছিল, এবং সেই তলব বন্ধ হচ্ছে না, এখনো পর্যন্ত সেনাবাহিনী কন্টিনিউ করছে। বাংলাদেশের সংবিধানে সরাসরি মার্শাল ল বা সামরিক শাসনের কোনো স্থান নেই, কিন্তু সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করে নির্বাহী আদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে রাখা হয়, যেটি ইউনূস সরকারের আমলে 2 মাস করে মাঠে রাখা হয়েছিল। এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার না থাকলেও সেনাবাহিনী মাঠে আছে এখনো পর্যন্ত। এবার আমরা একটু পেছনের দিকে চোখ বোলাই। জুলাই 2024 তথাকথিত ছাত্র জনতার সেই সময় আন্দোলন, এবং আন্দোলন না বলে এটাকে যদি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা,
সেই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ইন এইড টু সিভিল পাওয়ার বা বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করেছিল। কিন্তু সেনাবাহিনীও ইতিহাস ভিন্ন দিকে ঘুরিয়ে দিয়েছে। সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থাতে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন ইতিহাসের জঘন্যতম, ইতিহাসের বিতর্কিততম অন্তর্বর্তীকালীন সরকার। পুরো সময়টাতেই সেনাবাহিনী মোতায়েন ছিল। শুধু তাই নয়, সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল, অর্থাৎ সেনা কর্মকর্তারা নির্দিষ্ট অপরাধে গ্রেপ্তার এবং বিচারিক কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারতেন। এখন প্রশ্ন হলো যে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে যাচ্ছে না, কেন তারা মাঠেই আছে? এখানেই জন্ম নিচ্ছে সেই বিতর্কিত প্রশ্ন, বাংলাদেশ কি তবে পাকিস্তানি মডেলের সেমি সেনা শাসনের দিকে এগোচ্ছে? পাকিস্তানি মডেলে সেনাবাহিনী রাষ্ট্রের পলিসি মেকিং বা নীতি নির্ধারণে সরাসরি হস্তক্ষেপ করে। বাংলাদেশে বর্তমানে যা ঘটছে তাকে সরাসরি সেমি সেনা শাসন বলাটা বা বলা যাবে নাকি বলা যাবে না, সেটি একটি প্রশ্ন। পুলিশ বাহিনী যখন রাজনৈতিক কারণে ভেঙে পড়েছিল তখন সেনাবাহিনী ছিল একমাত্র আস্থার প্রতীক। নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণ স্থিতিশীলতা নিশ্চিত করতে হয়তো নির্বাচিত সরকারও সেনাবাহিনীকে পাশে রাখা জরুরি মনে করছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, বেসামরিক প্রশাসন যদি দীর্ঘ সময় সেনাবাহিনীর উপর নির্ভরশীল হয়ে পড়ে তবে আমলাতন্ত্র ও পুলিশের কার্যকারিতা কমে যায়। এতে করে অলক্ষ্যেই রাষ্ট্র ব্যবস্থায় সেনাবাহিনীর প্রভাব পাকাপোক্ত হয়, যা পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি। আজকে কি আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রেও সেটি ঘটতে যাচ্ছে কিনা? আমি সন্দিহান, আমার মনে প্রশ্ন যাচ্ছে। আমি এটি নিয়ে গত কয়েকদিন যাবৎ বিভিন্ন ভিডিওতে অন্য সাবজেক্টের সাথে এটা কিন্তু উল্লেখ করেছে। কি ঘটতে যাচ্ছে আপনি কি মনে করছেন? যদি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকে, তবে গণতন্ত্রের যে পূর্ণাঙ্গ রূপ সেখানে সিভিল প্রশাসন সর্বেসর্বা তা কিছুটা ম্লান হয়। যদিও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, কিন্তু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে আছে। ইন এইড টু সিভিল পাওয়ার একটি অস্থায়ী ব্যবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংকট এবং প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার কারণে এটি এখন দীর্ঘমেয়াদী রূপ নিচ্ছে। দীর্ঘ কতটা একবার চিন্তা করুন। প্রায় 1.25 বছর হতে চলল এবং 3টি সরকার চলছে। আওয়ামী লীগ সরকার মোতায়েন করেছে, ইউনূস সরকারের আমলে চলেছে, এখন বিএনপি সরকারেরও 1 মাস হয়ে গেল, এখনো সেনাবাহিনী মোতায়েন আছে। পাকিস্তান মডেলের ছায়া কি আমাদের উপর পড়ছে? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে। এটি নির্ভর করবে আগামী কয়েক মাসে নির্বাচিত সরকার কিভাবে সিভিল প্রশাসনকে ঢেলে সাজায় তার উপর। সেনাবাহিনীকে বাংলাদেশের গর্ব বলা হয়, কিন্তু সেনাবাহিনী বাংলাদেশের দুই প্রেসিডেন্টকে হত্যা করেছে। সেনাবাহিনী অভ্যুত্থান করে ক্ষমতা পরিবর্তন করেছে, নির্বাচিত সরকারকে হুটিয়ে দিয়েছে। এত সব কলঙ্ক, তারপরেও অবশ্য সব সেনাবাহিনীর পুরো অংশকে এই কলঙ্কের দায়ী করা যাবে না। সীমিত অংশ, বিপদগামী অংশরাই এই কাজগুলো করে। দুই প্রেসিডেন্টকে হত্যা করা এবং নির্বাচিত সরকার, আমি যদি সর্বশেষ বলি শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেওয়া, এগুলো আসলে বিপদগামী সেনাবাহিনীর একটি অংশের প্ররোচনায় এই ঘটনাগুলো ঘটে থাকে। একটি সুস্থ গণতন্ত্রের জন্য তাদের ব্যারাকে থাকা এবং সিভিল প্রশাসনের দক্ষ হওয়া অপরিহার্য। দর্শক, আমি শুরুতেই বলছিলাম যে কেমন বুঝছেন বাংলাদেশ এই মুহূর্তে কেমন চলছে। চারিদিকে একটা নীরব নিস্তব্ধতা, বাংলাদেশ মনে হয় সবকিছু ঠান্ডা হয়ে গেল, কিন্তু না। আপনার কাছে কি মনে হচ্ছে? বাংলাদেশে কি সেনাবাহিনীর এই উপস্থিতি শান্তি বজায় রাখার জন্য জরুরি, নাকি এটি দীর্ঘমেয়াদী গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। আমি ভাবছি, আপনিও ভাবুন যে সেনাবাহিনী এখনো কেন মাঠে। সেনাবাহিনীর কাজ তো ব্যারাকের বাইরে থাকা নয়, ক্যান্টনমেন্টের বাইরে থাকা নয়, এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা করা সেনাবাহিনীর কাজ নয়। সেনাবাহিনীর কাজ যুদ্ধ গবেষণা করা, সেনাবাহিনীর কাজ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, তাদের নিয়মিত প্রশিক্ষণ নেওয়া, ট্রেনিং করা, এগুলো কাজ। কিন্তু সেগুলো বাদ দিয়ে মাঠে আছে সেনাবাহিনী। 30,000 সৈন্য, 30,000 করে সৈন্য রোস্টার ডিউটি করে। 31,000 নামে, আর 31,000 ওঠে, আবার নামে, এইভাবে চলছে গত 1.25 বছর। আর কত? সেনাবাহিনীকে মাঠ থেকে উঠতে হবে। আমরা বাংলাদেশকে পাকিস্তানিকরণ চাই না। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি হচ্ছে। বাংলাদেশে কি আসলে পাকিস্তানি মডেলের
সেমি সেনা শাসন হচ্ছে কিনা সেটি দেখতে হলে ঈদের পরের পরিস্থিতিটা আমাদের দেখতে হবে। আমরা নিশ্চয়ই দেখব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতা, পুলিশ আর সেনাবাহিনীর বাঘা বাঘা অফিসারদের বিচার চলছে, সেই আইসিটির কাজের পোস্টমর্টেম শুরু হয়েছে। আসামিকে রাজসাক্ষী করতে টাকা নেওয়া, জামিন করে দিতে ঘুষ দাবি করা সহ এক গাদা অভিযোগ তদন্তে এই পোস্টমর্টেম শুরু করেছে নতুন সরকার আমলে গঠিত নতুন প্রসিকিউশন। আপাতত 3টি বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। খোদ প্রসিকিউশনের সদস্যরা প্রশ্ন তুলেছেন, কিভাবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করা হলো, এর জন্য নেওয়া হয়েছে ঘুষের লেনদেন। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির দণ্ডাদেশের তদন্ত ও বিচারের প্রক্রিয়া ঠিক আছে কিনা তার জন্য নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে প্রসিকিউশন। সবশেষ 3টি মামলায় 15 সেনা অফিসারের বিচার আদৌ এই কোর্টে হতে পারে কিনা, বিগত অন্তর্বর্তী সরকার আর তাদের মিত্ররা রাজনৈতিক ক্ষোভ মেটানোর জন্য সেনা সদস্যের বিচার এই কোর্টে করতে চেয়েছে কিনা তা যাচাই করে দেখছে সরকার। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে অধ্যাপক ইউনূসের নির্দেশই সেনা কর্মকর্তাদের বিচার এই কোর্টে করা হচ্ছে। আইন মন্ত্রণালয় ও আইসিটির একাধিক সূত্র বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। আবার এই আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতের আপিলে যেতে পারে সংক্ষুব্ধ একটি পক্ষ। সেটি হলে সামনে আইসিটি এবং আদালতে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে বেশ কিছু লঙ্কা কাণ্ডই অপেক্ষা করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালে 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার চার্জশিট জমা পড়ে। 3টি মামলার মধ্যে 2টি গুম ও খুন বিষয়ক এবং অন্যটি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের। এই 3টি মামলার চার্জশিটে 25 জন সেনা কর্মকর্তাদের নাম আসে। তার মধ্যে 15 জন ছিলেন কর্মরত। 9 অক্টোবর ওই 15 সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ওই 15 সেনা কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর 3 জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের 10 জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির 2 জন রয়েছেন। এরপর এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা নিয়ে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনের বাইরে গিয়েও কথা বলতে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত সাবজেল করে সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখা হয়। তবে বিচার চলছে আইসিটিতে। 3 মামলারই এখন সাক্ষ্য চলছে। ইতিমধ্যে কিছু সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি পর্যায়ক্রমে 29 মার্চ, 31 মার্চ ও 7 এপ্রিল হওয়ার কথা। বিএনপি সরকার গঠনের পর গত 23 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালে 2024 সালের 5 আগস্টের পর যত মামলা এসেছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া একটি মামলা সহ এ পর্যন্ত যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা তিনি বলেছিলেন। একই দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার আগে থেকে বিএনপি শীর্ষ পর্যায়ে আইসিটির ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা জানতো। সেজন্য ক্ষমতায় আসার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয় এসব মামলাগুলো রিভিউ করা হবে। আইসিটির তদন্ত শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রগুলো বলছে, আইসিটিতে রায় হওয়া 3টি সহ 24টি মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বাইরে পুলিশকে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে যে মামলা বাণিজ্য হয়েছে তার প্রতিবেদন তৈরি করতে। সাব জেলে থাকা 15 সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেলের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে 2 দফা 2টি রিপোর্ট দেওয়া হয়েছে। তার একটিতে চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আর্মি রেগুলেশনস এর 346 নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। সে ধারা মতে যেসব আর্মি অফিসার সেনাবাহিনীর বাইরে ডেপুটেশনে থাকেন তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে রিলিজ না হওয়া পর্যন্ত এবং অবসরে যাওয়ার আগ পর্যন্ত সামরিক বাহিনীর অধীনেই থাকেন। সেজন্য 15 সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে করার কথা। ওই নোটে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অপহরণের অভিযোগ আনা হয়েছে তখন তারা র্যাব কিংবা ডিজিএফআই তে ছিলেন না। যেমন ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 2016 সালে অপহরণ ও গুমের কথা উল্লেখ করা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগ দেন তারও পরে। সরকারের কাছে পাঠানো দ্বিতীয় নোটটিতে 1973 সালের আইসিটি অ্যাক্টের অধীনে সেনা কর্মকর্তাদের বিচার করা আইনসঙ্গত কিনা সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সেনা আইনে বিচার করার জন্য তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্ট সংশোধন করেছিল। 1973 সালের যে মূল আইন সেখানে 3 বাহিনীর কথা উল্লেখ ছিল না, কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে 2024 সালের 24 নভেম্বর যে কোনো শৃঙ্খলিত বাহিনী, সহকারী ফোর্স কিংবা গোয়েন্দা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়।
আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শুরুতে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা ছিল না, কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করতে চেয়েছিল তখনকার প্রসিকিউশন টিম এবং তাদের সহায়তাকারী একটি রাজনৈতিক দলের নেতারা। সে কারণে চাপে পড়ে এই বিধানটি অন্তর্ভুক্ত করেন আসিফ নজরুল। এমনকি রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষ ইফেক্ট দিয়ে এই বিধানটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর করার মতো অসাংবিধানিক ধারাও যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক দেখা দিলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মূল আইনটিও গায়েব করে ফেলা হয়। এমন অনেক কাহিনীর কথা ইতিমধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারকে জানিয়েছেন। এর মধ্যে কিছু বিষয় সংবাদ সম্মেলন করে সামনে এনেছেন 15 সেনা কর্মকর্তার আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। 12 মার্চ সংবাদ সম্মেলনে জনাব মিসবাহ 15 সেনা কর্মকর্তার বিচার প্রচলিত সামরিক আইনে করার দাবি জানান, কারণ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধের বিচার করতে পারে না। আবার সেনা অফিসারদের বিরুদ্ধে গুম বা খুনের যে অভিযোগ আনা হয়েছে তা রোম ইনস্টিটিউটের সংজ্ঞা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে না। 15 সেনা কর্মকর্তার আইনজীবী বলেছেন, সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে। সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবর যখন 15 সেনা কর্মকর্তার বিচার আইসিটিতে করার জন্য অন্তর্বর্তী সরকার ও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়, তখন সেনা সদরের একটি অংশ বিএনপির সাথে যোগাযোগ করেছিল। তখনই বিএনপির একজন আইনজীবীর ফার্ম বিষয়টি খতিয়ে দেখে। ওই আইনজীবী পরে সংসদ সদস্য ও সরকারের প্রভাবশালী সদস্য হন। ওই ফার্ম থেকেও সরকারকে জানানো হয়েছে ব্যাপকভাবে সাংবিধানিক ধারা লঙ্ঘন করে তখন আসিফ নজরুলের মন্ত্রণালয় তড়িঘড়ি করে আইসিটি অ্যাক্টটি সংশোধন করেছিল। এমনকি যখন 15 সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা যাচ্ছিল না, তখন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শে নতুন ধারা সংযুক্ত করেন। তবে শেষ পর্যন্ত আইনের সংশ্লিষ্ট ধারায় সুস্পষ্টভাবে চাকরিচ্যুতির কথা উল্লেখ না থাকায় 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন। আইনজীবী হামিদুল মিসবাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্টকে ঘষা মাজা করে সংশোধন করে এমন একটা জায়গা নিয়ে এসেছে যেটা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। মামলা দায়ের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে হামিদুল মিসবাহ দাবি করেন, এই মামলা 3টি নির্দেশনা এসেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি বলেন, যেহেতু তার কাছ থেকে নির্দেশনা এসেছে, তাই এখানে এই মামলাগুলো করার ব্যাপারে একটি তদন্ত হওয়া জরুরি। তিনি কিসের পরিপ্রেক্ষিতে, কার নির্দেশে বা অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন তার তদন্ত হওয়া দরকার। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের সমালোচনা ছিল। যেদিন আইসিটি চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়, সেদিনই ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজসাক্ষী বাণিজ্য, সেটলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এই অভিযোগ কোনো বিরোধী বা সংক্ষুব্ধ পক্ষ করেছে খোদ প্রসিকিউশন টিমের সদস্যই। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের অভিযোগ তোলেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে 23 ফেব্রুয়ারি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তার ওই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরো কিছু তথ্য তুলে ধরে মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট বিএম সুলতান মাহমুদ। তিনি বাংলা ট্রিবিউনের কাছে তার অভিযোগ তুলে ধরে বলেন, শুধু আইজিপি মামুন নয়, আসলে লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকতো। চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। আসামিপক্ষের আইনজীবীর কাছে জামিন করিয়ে দেওয়ার জন্য প্রসিকিউটর শামীম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। আইসিটি সূত্রে জানা গেছে, এরপর 10 মার্চ নতুন চিফ প্রসিকিউটর রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে আইজিপি মামুনকে রাজসাক্ষী করার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত হয়। কিভাবে পুলিশ প্রধানকে বাঁচানো হলো তা নিয়ে ওই বৈঠকে উদ্বেগও জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে দেওয়া নির্দেশের সাথে মামুনের যোগসূত্র রয়েছে বলে ব্যাপক ডিজিটাল প্রমাণ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে চিফ প্রসিকিউটর অফিস থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মার্জিনা রাহান, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের একজন গবেষণা কর্মকর্তা। আইসিটিতে যে 24টি মামলা আছে তার মধ্যে 3টি মামলার রায় হয়েছে। এর মধ্যে প্রথমটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আইসিটি সূত্রগুলো বলছে এই 3টি মামলার তদন্ত প্রক্রিয়া, চার্জশিট এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন প্রসিকিউশনের কাছে অনেকগুলো আইনি দুর্বলতা ফুটে উঠেছে। এসব মামলা ও রায়ের নথিপত্র যাচাই বাছাই করে দেখছে প্রসিকিউশন। যার সাক্ষ্যের উপর ভিত্তি করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দেওয়া হলো, তার সাক্ষ্য যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে রায়ের ভবিষ্যৎ কি হবে, এমন প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন হলো, যেসব অভিযোগ এর মধ্যে উঠে এসেছে সেগুলো যদি সত্যি হয়, আবার সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে যেসব দাবি সামনে আনা হয়েছে সেগুলো নিয়ে নতুন প্রশাসন কি করবে? আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সেনা আইনের লঙ্ঘন যে করা হয়েছে সেটি আগে থেকেই পরিষ্কার হলেও যেহেতু বিচার শুরু হয়ে গেছে তাই বিষয়টি এখন জটিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করার জন্যই প্রতিরক্ষা বাহিনীগুলোর সংজ্ঞা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে শুধু 15 সেনা কর্মকর্তাই নয়, জিয়াউল হাসান সহ বাহিনীর সব সদস্যদের বিচার সেনা আদালতে স্থানান্তর করতে হবে। তাছাড়া যেসব দাবি 15 সেনা কর্মকর্তার পক্ষে করা হয়েছে সেগুলো জিয়াউল হাসান সহ অন্যদের জন্য প্রযোজ্য, কারণ তাদের যখন গ্রেপ্তার করা হয় তখন তারা এলপিআরে ছিলেন। সে অনুযায়ী সেনা আইনেই তাদের বিচার করতে হবে। সেক্ষেত্রে 3টি পদক্ষেপের কথা বিবেচনা করেছে সংশ্লিষ্টরা। প্রথমত, আইসিটি যে 4টি সংশোধনী অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার আমলে জারি করা হয়েছে সেগুলো 11 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে পাশ হতে হবে। যদি প্রথম সংশোধনীটি পাশ না হয় তাহলে 2024 সালের পর থেকে গঠিত আইসিটি গঠন অবৈধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আইজিপি মামুনকে ঘুষের মাধ্যমে রাজসাক্ষী বানানো, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে মামলা দায়ের, এই অভিযোগগুলো আইসিটির তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে তদন্ত এবং বিচার কাজ নিয়ে উল্টো জড়িতদের বিরুদ্ধে মামলা করা যাবে। সেটি হলে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তরাও মামলা করতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া দণ্ড সহ 3টি মামলার রায়ের ভবিষ্যৎ ঝুলে যাবে নতুন করে, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। সবশেষ উচ্চ আদালতের রিটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রায় নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে আইনজীবীদের একটি পক্ষ রোম সংবিধিবদ্ধ ও রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এবং সংবিধানের মৌলিক বিধান লঙ্ঘনের অভিযোগ এনে আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়েরের প্রস্তুতি নিয়ে রেখেছে। আইসিটি যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সেই তদন্তের ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন। সেটি হাতে পেলে এবং এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য ভাষ্য পাওয়া না যায় তাহলে উচ্চ আদালতে রিটটি হতে